করছেন? ছাড়ুন প্লিজ, আর মারবেন না, দোহাই লাগে, আমার অনেক লাগছে, আর নিতে পারছি না আমি। এই কথা তো আগে ভাবা উচিত ছিল, যখন অন্য ছেলেদেরকে নিজের বুক কোমর দেখাচ্ছিলি। তোকে কতবার মানা করেছি পর পুরুষের থেকে দূরে থাকতে, কিন্তু না, তোর তো আবার পুরুষ মানুষের হাওয়া গায়ে না লাগালে চলে না। আমায় প্লিজ ক্ষমা করুন, তবুও আমাকে মারবেন না। বারণ করিনি ছেলেদের সাথে মিশতে। মাফ করো প্লিজ, আমার অনেক ব্যথা করছে। এই কথা ছেলেদের সাথে গায়ে গা ঘেঁষতে দেবার আগে ভাবা দরকার ছিল। আর কোনো দিন এমন করব না, বাইরেও বের হব না, তবুও মেরো না আমাকে, আর পারছি না ব্যথা সহ্য করতে। রাফসার অতসীকে এতক্ষণ যাবৎ প্যান্টের বেল্ট দিয়ে পিটাচ্ছিল। অতসীর কথা শুনে থেমে গেল, তারপর সিগারেট চালালো। তার মাথা পুরা গরম হয়ে আছে। সে আজকে দুপুরে অতসীকে তার এক ছেলে ফ্রেন্ডের সাথে গা ঘেঁষে কথা বলতে দেখেছে, তাই এতটা রেগে আছে। রাগটা আরো জোরালো হয় যখন সে অতসীকে প্রশ্ন করে কোথায় ছিল। সেই উত্তরে অতসী মিথ্যে বলে। ব্যাস, রাফসারকে আর থামায় কে? একটানা 1 ঘন্টার মতো রাফসার অতসীর উপর অত্যাচার চালায়। এখন অতসী নিস্তেজ হয়ে বিছানায় উবু হয়ে পড়ে আছে। তার নড়ার আর শক্তি নেই। সে অনবরত কেঁদেই চলছে। রাফসার নিজেকে সামলাতে চেষ্টা করলো, কিন্তু যখনই তার গানে অতসীর কান্নার শব্দ আসলো, তার রাগ আরো বেড়ে গেল। সে গিয়ে অতসীর মুখ চেপে ধরল। অতসী ব্যথায় কুকিয়ে আহ বলে ওঠে। রাফসার অতসীর শাড়ির আঁচল টেনে সরিয়ে দিয়ে অতসীর পেটে জ্বলন্ত সিগারেট চেপে ধরে। অতসী ব্যথা সহ্য করতে না পেরে শোয়া থেকে উঠতে ধরলেই রাফসার তার বাহু চেপে ধরে ঠাস করে বিছানায় শুইয়ে দেয়। অতসীর দুর্বল শরীর আর পারল না, সে শুয়ে পড়ে। অতসীর চোখ বেয়ে পানি পড়ছে। সে পিটপিট করে রাফসারের দিকে তাকায়। তার চোখ অসম্ভব লাল। অতসী আঁতকে ওঠে। 1 মাসের সংসারে রাফসারকে এত রাখতে দেখেনি সে। আজ বুঝি রাফসার তাকে মেরেই ফেলবে। অতসী কেঁদে ফেলে বলে, রাফসান ছাড়ো প্লিজ, আমি আর সহ্য করতে পারছি না, মরে যাব আমি। এ কথা শুনে রাফসার সিগারেটটা মেঝেতে ফেলে দিল। অতসী বিছানায় গা ছেড়ে দিল। তার চোখ বেয়ে পানি পড়ছে। এ কোন নরক যন্ত্রণায় এসে পড়ল সে। তারপর সে নিজেই নিজেকে শক্ত করে বলে, না অতসী, হারলে চলবে না, তোকে অনেক শক্ত থাকতে হবে। 1 মাস আগে অতসী আর রাফসারের বিয়ে হয়। তবে 8-10টা সাধারণ মেয়ের মতো অতসীর বিয়ে হয়নি। রাফসারকে বিয়ে করার জন্য তাকে অনেক পরিকল্পনা মাফিক চলতে হয়েছে, এবং অবশেষে সার্থক হলো। কিন্তু এজন্য তাকে অনেক অত্যাচার সহ্য করতে হচ্ছে। অতসী চোখ বন্ধ করে নিল। সারা শরীরে বিষ ব্যথা। এদিকে রাফসার গাড়ি নিয়ে বাইরে বের হয়েছে। প্রচন্ড রেগে আছে সে। মাথার রক্ত গরম হয়ে আছে, সেই সাথে মাথাও। রাফসারের মনে হচ্ছে তার মাথায় কেউ ডিম রাখলে তা সেদ্ধ হয়ে যেত। তখনই কোয়েলের ফোন আসলো। রাফসার ফোন ধরতেই কোয়েল বলে ওঠে, হ্যালো জানু, আমার বেবি কেমন আছে? রাফসার বেশ বিরক্ত হলো, তবুও বলে ওঠে, কোয়েল, তুমি মা কবে হলে? এত বড় খবরটা দেওয়ার প্রয়োজন বোধ করলেন না? কোয়েল ন্যাকা সুরে বলে, এসব কি বলছো জানু? তুমি আমার বেবি? ও, ওই শয়তানি অতসী কি করছে? তোমার বৌমার গায়ে আজ আমি হাত উঠিয়েছি। হোয়াট ননসেন্স! অতসী কেন আমার বৌমা হতে যাবে? ইউ সি? রাফসার বিরক্তি নিয়ে থাকলেও এবার খানিকটা মজা পেল। সে হাসতে চেয়েও হাসলো না, মুখ চেপে হেসে নিয়ে বলে, তুমি তো বললে আমি তোমার বেবি মানে বাচ্চা হই। বাবু তুমি এমন কেন? রাফসার বলে, সরি কোয়েল, আমি ড্রাইভ করছি, টক টু ইউ লেটার। ফোন কাটার পর রাফসার মনে মনে বলে, না জানি আর কি কি করতে হবে, কিন্তু যা যা করার লাগবে আমি সব করব। তবুও প্ল্যান সাকসেস হতেই হবে, যে করেই হোক।
মাঝরাতে গভীর স্পর্শ পেয়ে অতসী চোখ মেলে ধরে। অন্ধকারে রাফসারের অবয়ব দেখতে পেল। রাফসার তার আঁচল সরিয়ে পেটে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিল এবং ঠায় হাঁটু কেড়ে বসে রইল। অতসীও কোনো নড়াচড়া না করে শুয়ে থাকে। কিছুক্ষণ পর তার পেটে গরম জল পড়ার অনুভূতি পায়। সে আঁতকে ওঠে। এই গরম জল কোথা থেকে আসলো? রাফসান কি কাঁদছে? কিন্তু কেন? রাফসার চলে যেতেই অতসী উঠে বসে কাঁদতে লাগলো। কেন এত পোড়াচ্ছে রাফসার তার মনটাকে? অতসী বেশ বেলা করেই ঘুম থেকে উঠল। সে আড়মোড়া ভেঙে উঠতে চাইলে দেখলো তার পেটে কারো হাত। সে পাশে তাকিয়ে দেখে রাফসার খুঁটিসুটি মেরে ঘুমোচ্ছে, একদম বাচ্চাদের মতো করে। অতসী মুচকে হাসল, কিন্তু পরক্ষণেই কালকের কথা মনে পড়ে গেল। কি ভয়ঙ্কর রূপ দেখালো সে। আচ্ছা, রাফসার এমন কেন? সে উঠে পড়ল। ফ্রেশ হয়ে বের হতেই দেখলো রাফসার এখনো ঘুমে। অতসী মনে মনে ভাবে, ওর তো এখন অফিসে যাওয়ার কথা, তা না করে সে ঘুমাচ্ছে। রাফসার নড়ে চড়ে ওঠে। অতসী আবার ডাকে, এই যে মিস্টার, উঠুন। এবার রাফসার চোখ মেলে একবার অতসীকে দেখে নেয়। তারপর অতসীকে হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকের সাথে লেপটে নেয়। অতসী বোকা বনে যায়। হঠাৎ এই ছেলের আবার কি হলো? কালকে এক রূপ, আজকে আরেক রূপ। রাফসার হুট করে অতসীকে বিছানায় শুয়ে নিচে অতসীর উপর শুয়ে পড়ল। রাফসারকে এত কাছতে দেখে অতসীর বুকের ধরফরানি বেড়ে চলল। তার হাত পা রীতিমতো কাঁপছে। রাফসার নিজের ঠোঁট অতসীর ঠোঁটের সাথে মিশাতে চাইলে অতসী বাধা দিল। রাফসার ঘুরুকোচকে বলে, কি হলো, আজকালে কেন? খুব না বিয়ে করার জন্য মরিয়া হয়ে গিয়েছিলে, এখন স্বামীর ভালোবাসা চাও না? তুমি ব্রাশ করনি? যাও ব্রাশ করো। রাফসার উঠে পড়ে অতসীর উপর থেকে এবং বলে, বিয়ের 1 মাস না যেতেই এই কথা? অতসী হিহি করে হেসে দিল। কে বলবে কালকে এই ছেলে কেমন হিংস্র হয়ে উঠেছিল। রাফসার রেডি হয়ে ওয়াশরুম থেকে বের হলো। সে দেখলো অতসী বিছানা গোছাচ্ছে। রাফসার পেছন থেকে বলে উঠে, আর যেন বাইরে যেতে না দেখি। রাফসারের আওয়াজ হুট করে পাওয়ায় অতসী কেঁপে ওঠে। সে রাফসারের দিকে তাকিয়ে বলে, আচ্ছা। রাফসার ব্রেকফাস্ট করে চলে গেল। রাফসারের বাসায় সে আর অতসী ছাড়া কেউ নেই। রাফসার চলে যেতেই অতসী একজনকে কল লাগালো। ওপাশ থেকে কে একজন রিসিভ করতেই অতসী বলে ওঠে, আমি আর আধা ঘন্টা পর চলে আসব, তোমরা পজিশন নিয়ে নাও। জি। এরপর অতসী একটা বোরখা পরে নিল, যেন কেউ তাকে না চেনে। এই বাসার সব জায়গায় রাফসার সিসিটিভি লাগিয়েছে, কিন্তু অতসীও কম না। সব কর্মচারীকে নিজের হাতে নিয়েছে সে সিসিটিভি ক্যামেরা হ্যান্ডেলারকে কল দিয়ে বলে 5 মিনিটের জন্য সিসিটিভি অফ রাখতে। আর এই 5 মিনিটের ব্যবধানে যেন আগের ফুটেজ এডিট করে দেয়। এর ফলে রাফসার টের পাবে না যে কেউ বের হয়ে গেছে। তার কাছে সব ঠিক লাগবে। অতসী গেটের বাইরে যেতেই দেখলো একটা মাইক্রোবাস। সে উঠে পড়ল। কিছুক্ষণ বাদে একটা বস্তি বাড়ির সামনে এসে দাঁড়ালো। সে গাড়িতে বোরকা খুলে নিল। এখন পরনে একটা প্যান্ট আর টি শার্ট। প্যান্টের হিপ পকেটে গুলি রাখা। সে বের হতেই কয়েকজন লোক তাকে সালাম দিল। সে মাথা নাড়িয়ে উত্তর দিয়ে বলে, তাহলে মিশনে যাওয়া যাক। ইয়েস ম্যাম। ভেতরে কয়জন আছে এনি আইডিয়া? নো ম্যাম, তবে 3 জনকে দেখেছি ভিতরে ঢুকতে। অতসী কিছু একটা ভেবে বলে, তাহলে আরো কয়েকজন থাকবে ভেতরে। শোনো, এই বস্তিতে ঢোকার রাস্তা 4টা, সো 4 দিক থেকে ঘেরাও করে রাখো। আর হ্যাঁ, খেয়াল রাখবে এদের কেউ যেন না মরে।
সবাইকে জীবিত রাখতে হবে। সো গাইস, বি অ্যালার্ট। লেটস গো। তারা একে একে বাড়িটার ভেতর ঢুকলো। বাড়ির সামনে কোনো দারোয়ান ছিল না, তাই কিছুই করা লাগেনি ঢোকার সময়। দোতলা বাড়িটায় তারা ঢুকে 3 ভাগ হয়ে গেল। 3 দল 3 দিক দিয়ে অ্যাটাক করলো। ঘটনার আকস্মিকতায় শত্রুপক্ষ চমকে গেল। কিছু বুঝে ওঠার আগেই তাদের ধরে ফেলে। অতসী এদের মধ্যে একজনকে গুলি তাক করে বলে, বল, এইসবের সাথে কে জড়িত? লোকটা অনেক কষ্টে বলে, কানা জোয়ারদার, এই কানা জোয়ারদারটাকে? মাস্তান। বলেই লোকটা মুখে এসিড ঢুকিয়ে খেয়ে ফেলে সঙ্গে সঙ্গে মারা যায়। অতসী হা হয়ে যায়। তারা বাকিদেরকে সেন্ট্রাল টর্চারের জন্য নিয়ে যায়, আর অতসী বাসার পথে রওনা দেয়। রাফসাত টানা 3 ঘন্টা ধরে কোয়েলের ন্যাকামি সহ্য করছে। কোয়েল আর সে একটা রেস্টুরেন্টে বসে আছে, আর কোয়েল সেই থেকে বক বক করেই যাচ্ছে। তার মধ্যে অতসীকে গালি দেওয়া প্রধান টপিক। কোয়েল কোল্ড ড্রিঙ্কে চুমুক দিয়ে বলে, এই অতসীর বাচ্চাকে তো আমি ছাড়বো না। বেয়াতক মাইয়া আমার বাবুকে আমার থেকে দূর করেছে। রাফসার খুব বিরক্ত হলো, তাও নিজেকে ঠিক রেখে বলে, তোমার বাবা কবে আসবে বাংলাদেশ? জানি না। রাফসার মনে মনে ভাবে কোয়েল সব জানে, কিন্তু বলছে না। বললেই তো সব শেষ হয়ে যাবে। আর মাত্র 1 কদম, তারপর সে তার গন্তব্যে পৌঁছাবে। তার প্রতিশোধ নেওয়া হবে। এই প্রতিশোধ নেওয়ার জন্যই সে বেঁচে আছে, না হলে কবেই মারা যেত। এসব ভাবতে ভাবতেই কল আসলো। সে রিসিভ করলো। রাফসার বলে ওঠে, হ্যালো। স্যার, একটা মিটিং আছে, যাবেন না? রাফসারের মিটিং এর কথা একদমই মনে নেই। সে বলে ওঠে, কোন মিটিং? নতুন যেই মেডিসিন লঞ্চ হওয়ার কথা, সেটার ডিটেলস নিয়ে ফরেন ক্লায়েন্টসদের সাথে মিটিংটা ইম্পর্টেন্ট স্যার। কয়টার সময়? 3টায়। রাফসার ঘড়ি দেখলো, 2:30 বাজে। সে উঠে পড়লো। পেছন থেকে কোয়েল ডেকে যাচ্ছে, জানু কই যাও? তোমার না সারাদিন আমার সাথে কাটানোর কথা? ওয়েট জানু। রাফসার শুনেও না শোনার ভান করে চলে গেল। যদিও আজ তার সারাদিন কোয়েলের সাথে কাটানোর কথা ছিল, কিন্তু এখন সেই পরিকল্পনা বাদ। কারণ কোয়েল তাকে কখনোই সত্য বলবে না। মেয়েরা খুব চতুর। মিটিং শেষ করে রাফসার বাসার ফিরল। বাসায় ঢুকতেই গার্ড সালাম দিল। রাফসার মনে মনে বলে, নতুন গার্ডগুলা বেশ টাইট, একটাও গাফলতি করেনি। অথচ আগের সিকিউরিটি গার্ড কত বোকা আর গাধা ছিল। সে ভেতরে ঢুকতে দেখলো বাসাটা খুব সুন্দর করে সাজানো। রাফসারের বাসা খুব একটা বড় না, একতলা বাসা, কিছুটা ডিলার মতো। রাফসার ফ্রেশ হয়ে বের হতেই দেখলো অতসী দাঁড়িয়ে আছে। রাফসার বের হয়ে চুলগুলো টাওয়ালের বেড়ে দিল। সাথে সাথে অতসী তা নিয়ে বারান্দায় মেরে দিল। তারপর আবার রাফসারের কাছে গেল। রাফসার বিরক্তি নিয়ে বলে, বলেছি না আমার সামনে ঘুরঘুর না করতে। লাঞ্চ করেছো? রাফসার দুপুরে কিছু খায়নি, তবুও বলল, তো কি চাও, না খেয়ে থাকি? এই কথা আবার কখন বললাম? গেট লস্ট। আর একদম আমার বউ হওয়ার চেষ্টা করবা না। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে মানি না। তুমি আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছো, এই বিয়ে আমি মানি না। সো নেভার শো মি ইওর ফেস, ইউ ব্লাডি গার্ল। অতসী মাথা নিচু করে রাফসারের সব কথাই শুনল এবং হজম করে নিল। প্রত্যুত্তরে কিছুই বলল না। অতসী কুটিসুটি পায়ে ডাইনিং টেবিলে গেল এবং খাবারের প্লেট গুছিয়ে রাখলো। সে খাবে না, খেতে ইচ্ছে করছে না তার। অতসী হাতের সব কাজ গুছিয়ে নিয়ে ছাদে গেল। ছাদটা অনেক বড় আর সুন্দর করে সাজানো, কিন্তু কোনো গাছ নেই। অতসী দোলনায় গিয়ে বসলো। সে ঠিক করেছে
কালকে অনেকগুলো গাছ কিনে আনবে। তখনই তার ফোনে কল আসলো। সে রিসিভ করতে বলে ওঠে, ম্যাম, কানা জোয়ারদারের খবর পাইছি। কর্পোরেটের যুক্ত নারী ব্যবসা প্রধান কাজ। অতসী বলে, তাহলে দেরি না করে আজকেই ওকে ধরার মিশনে নামি। ওকে ম্যাম, কিন্তু কি? রাফসার স্যার যদি জেনে যায়? অতসী তার চুল নাড়াতে নাড়াতে বলে, ওইটা আমার উপর ছেড়ে দাও, আমাকে লোকেশন টেক্সট করো। ওকে ম্যাম। অতসী হলো সিআইডি অফিসার, অর্থাৎ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের মেম্বার। তবে এখন আন্ডার কভারে আছে। তার টিম একটা অনেক বড় মিশনে নেমেছে। এই জন্যই রাফসারকে বিয়ে করতে হয়েছে তাকে। কিন্তু এখন কেন যেন এই 1 মাসে রাফসারের জন্য কিছু অনুভব করছে। টিপিক্যাল বাঙালি নারীর মতো, যার কাছে স্বামী মেনেই দেবতা। কি বলছেন এসব? জি, ঠিক শুনেছেন। আমি মাত্র একটা খুন করে এসেছি, লাশ এখনো পড়েই আছে। আর এই কাচের বোতলের টুকরো আমি ওই লোকের পেটে ঢুকিয়ে দিয়েছি। বলে রাফসার তার হাতে রাখা একটা মদের কাচের বোতল দেখালো। এসব কথা শুনে থানায় সকলে অবাক। থমথমে হয়ে আছে সবকিছু। সবার আগ্রহের কেন্দ্রবিন্দু হলো রাফসার। আমি প্রথম জনকে মেরেছি, আর 2 জন বাকি। আমার প্রতিশোধ সম্পন্ন হওয়ার কাছাকাছি। এসিপি তার কয়েকজন অফিসারের সাথে কথা বলতে লাগলেন। পরশ, জি স্যার। তুমি এক কাজ করো, ক্রাইম স্পটে যাও, লাশ নিয়ে আসো। ওকে স্যার। কয়েকজন পুলিশ বেরিয়ে গেল। এরই মধ্যে মিডিয়ায় খবর লিক হয়েছে। স্টেশনে ভিড় করছে সবাই। তোমার হাজবেন্ড এখন কোথায় জানো? অতসী ভরকে গিয়ে বলে, অফিসে। জি না, সে এখন পুলিশ স্টেশনে। মার্ডার করেছে। হোয়াট? জি, নিজে সে অপরাধ স্বীকার করেছে। এখন লাশ আনতে ফোর্স পাঠিয়েছি। তুমি চলে আসো। ইয়েস স্যার। ফোন কাটতেই অতসী বের হলো বাসা থেকে। তার খুব চিন্তা হচ্ছে রাফসারের জন্য। সে মনকে অনেক বোঝাচ্ছে রাফসার তার কেউ হয় না। সে রাফসারকে ভালোবাসে না, কিন্তু এই বেহায়া মন কোনো ক্রমেই কিছু মানতে চায় না। অতসীর গাল বেয়ে 1 ফোঁটা অশ্রু পড়ে গেল। সে নিজেই নিজেকে ধিক্কার জানালো এমন অপরাধের জন্য অশ্রু ফেলার কারণে। অতসী মনে মনে বলে, ছি অতসী, তুই শেষমেশ এমন এক ক্রিমিনালের উপর, উফ, নেভার বি স্ট্রং। অতসী স্টেশনে পৌঁছে দেখলো স্টেশনের বাইরে অনেক ভিড়। সে ভিড় ঠেলে সামনে এগোলো। ভেতরে ঢুকতেই দারোগা তাকে সেলুট দিল। অতসী সামনে আগালো। সে ডাইরেক্ট এসিপি স্যারের রুমে গেল। স্যার অতসীকে দেখে বলে, বিষয়টা এবার নতুন মোড় নিল। অতসী ভুরুকুসকে বলে, মানে? বসো। অতসী চেয়ারে বসলো। রাফসার মেন্টালি ডিসঅর্ডার। কি? আজকে তা প্রুফ হলো। অতসী কাপা কাপা গলায় বলে, মানে একটু ক্লিয়ারলি বলেন। তবে শোনো, আজকে রাফসার পুলিশ স্টেশনে এসে বলে সে নাকি তার বাবা মায়ের হত্যাকারীকে খুন করে এসেছে। একটা কাঁচের বোতলের টুকরো দেখিয়ে বলে এই টুকরো দিয়ে মেরেছে। আমার তখনই ডাউট হয়, একে তো কাঁচের টুকরোটা এতটাও ধারালো ছিল না, তার উপর কাঁচের টুকরোটার মধ্যে কোনো রক্তও লাগা ছিল না। আমি তখনই ফোর্স পাঠালাম। অফিসাররা গিয়ে কোনো লাশ উদ্ধার করতে পারেনি, তবে সিসিটিভি ফুটেজ পেয়েছে। ফুটেজ? ফরচুনেটলি সেখানে সিসিটিভি লাগানো ছিল, তাই রাফসারের কাণ্ড কারখানা ক্যামেরায় ধরা পড়ে। স্যার, ফুটেজে কি ছিল? নিজের চোখেই দেখো। বলে এসিপি স্যার একটা ল্যাপটপ বের করে পেন ড্রাইভ বের করলো। রাফসার কল্পনায় খুন করেছে, এমনটাই লাগছে ফুটেজ দেখে। এটা কি সত্য? জানি না। মদের বোতল রাস্তায় কেন? এইটা একটা পতিতালয়। ও, রাফসারকে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিয়েছি। ভালো করেছেন। তোমার যে কানা জোয়ারদারকে ধরার কথা ছিল, ফেল করলে কিভাবে? স্যার, ওরা আগে থেকেই খবর পেয়ে গেছিল, তাই সেখানে জোয়ারদার আসেনি। এখন আরো অ্যালার্ট হতে হবে।
জি স্যার। রাফসারকে নিয়ে যাও, ওর খেয়াল রাখবে। রাফসার আমাদের মিশনটার জন্য খুব গুরুত্বপূর্ণ, ওকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। আসি তাহলে। অতসী রাফসারকে নিয়ে তাদের বাসায় চলে আসে, রাফসারকে বেডে শুইয়ে দিয়ে। হ্যালো মা। অতসীর আওয়াজ পেয়েই তিনি কেঁদে দিয়ে বলে, মায়ের কথা এতদিন পর মনে পড়লো? আমি তোর মা হই, মনে তো হয় না। অতসীর খুব খারাপ লাগছে। সে নিজেকে সামলিয়ে বলে, কেমন আছো? তার মা অভিমানী গলায় বলে, খুব ভালো আছি। অতসী হেসে দেয়। তুই আমার মেয়েই না, মাকে তুই একটুও ভালোবাসিস না। অতসী ফোন কেটে দিল। তার চোখে অশ্রুতে চিকচিক করছে। সে কিছুক্ষণ এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ পেছনে কারো গরম নিঃশ্বাসের অস্তিত্ব পেল। সে সামনে ঘুরবে, তার আগে কেউ তাকে শক্ত করে জড়িয়ে ধরে পিঠ থেকে চুল সরিয়ে ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। অতসী কেঁপে ওঠে। এই স্পর্শ তার চেনা, এটা রাফসারের স্পর্শ। অতসী আবার কেঁপে উঠে বলে, রাফসার কি করছো? রাফসার কোনো জবাব দেয় না। সে অতসীর আঁচলের ভেতর দিয়ে অতসীর উন্মুক্ত পেটে হাত বুলাতে লাগলো। এতে অতসীর শরীর বেয়ে এক শিহরণ বয়ে গেল, কেমন যেন লাগতে লাগলো। রাফসার তার কাছে আসলেই এমন লাগতে লাগে তার। হুট করে রাফসার তাকে কোলে উঠিয়ে বিছানায় শুয়ে দিল। অতসী কিছু বলবে, কিন্তু তাকে কোনো সুযোগ না দিয়ে রাফসার তার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। অতসীর চোখ বড় বড় করে ফেলে। সে রাফসারকে সরানোর চেষ্টা করে, কিন্তু রাফসার, সে তো অতসীর উষ্ণ ঠোঁটের ছোঁয়ায় মাতাল হয়ে গেছে। 2 মিনিট পর অতসী রাফসারকে সরিয়ে দেয়। রাফসার রাগে চোখে তাকিয়ে বলে, আজকেই ফার্স্ট টাইম নাকি? আমি না কতবার তোমার সাথে শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়েছি, তার হিসাব নাকি তোমার জানা নাই? তুমি ভালো করেই জানো এটা মিথ্যা। কিন্তু সবার কাছে তো সত্য। অতসী পাশ ফিরে। কেন এমন করে আমাকে ফাঁসালে? আমার সম্মান নষ্ট করলা? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন এমন করলে? অতসীর দিক থেকে কোনো উত্তর না পেয়ে রাফসার চিল্লিয়ে বলে, আই সেইড হোয়াই? অতসী কোনো উত্তর দিচ্ছে না। আসলে তার কিছুই বলার নেই। সে নিশ্চুপ হয়ে রইল। রাফসার মনে মনে বলে, অতসী, তুমি আমার সাথে যা করেছো তার জন্য আমি তোমায় কখনো ক্ষমা করব না। তুমি রাফসার আহমেদ, এর মন নিয়ে তোমাকে না আমি কষ্ট দিতে পারি না। তোমায় কষ্ট দিলে নিজের তার চেয়ে 100 গুণ বেশি কষ্ট ভোগী। তুমি বলো আমি কি করব? তুমি আমার সাথে যা করেছো তারপর তোমাকে মেনে নেওয়া অসম্ভব, তারপর তোমার চরিত্রহীনার মতো আচরণ। সেদিন রাফসার অতসীকে একটা ছেলের সাথে বাইরে করে আবাসিক হোটেলে যেতে দেখেছিল। সে দ্রুত অতসীকে কল লাগালো। অতসী তাকে মিথ্যে বলে বাজারে এসেছে। এরপর রাফসার রেগে সেই হোটেলের রুমে গিয়ে অতসীর সামনে এসে দাঁড়ায়। অতসী তাকে দেখে চমকে যায়। কিছু বলবে তার আগেই রাফসার তাকে সজোরে থাপ্পড় মেরে অতসীর হাত ধরে বাসা নিয়ে এসে অত্যাচার করে। অনেকে বলবে সে কাপুরুষ, কিন্তু এভাবে নিজের বউকে অন্য কারোর সাথে একটা হোটেল রুমে দেখলে কোনো স্বামীরই মাথা ঠিক থাকবে না, না থাকবে না। রাফসারও নিজেকে ঠিক রাখতে পারেনি। খুব মেরেছিল সে অতসীকে। সব রাত একবারে ছেড়ে দিয়েছিল, কিন্তু কোনো লাভই হলো না। তার বুক তখন কমল না, না কষ্ট কমে গেল। উল্টো অতসীকে ব্যথায় আর্তনাদ করতে দেখে নিজের বুকের কষ্ট বহুগুণ বেড়ে যায়। রাফসারের হয়েছে মরণ দশা। না পারে অতসীকে মেনে নিতে, আর না পারে অতসীকে দূরে ঠেলে দিতে। তার নিজের প্রতি রাগ ডাকছে। রাফসার খুব ক্লান্ত বোধ করছে। কালকে খুব জরুরি মিটিং আছে, আজকে তার রেস্ট দরকার। অথচ তার চোখে ঘুমই নেই। সে সিগারেট শেষ করে দোলনায় বসে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করল। অথচ বিছানায় শুয়েছিল। রাফসারের কোনো সারশব্দ না পেয়ে সে উঠে পড়ল। রাফসারকে খুঁজতে খুঁজতে সে ছাদে গেল। গিয়ে দেখে রাফসার দোলনায় পা উঠিয়ে গুটিসুটি মেরে ঘুমোচ্ছে। অথচ রাফসারের উপর খুব মায়া হতে লাগে। পরক্ষণে সে নিজেকে বুঝায়
রাফসার তার জন্য একটা কেস মাত্র। রাফসার তার হাজবেন্ড না। তারপরও অতসী নিচ থেকে মশার কয়েল আর একটা পাতলা কাঁথা এনে রাফসারের গায়ে সরিয়ে দেয়। ছাদের ঠান্ডা হাওয়া অনেক। কিছুক্ষণ রাফসারের দিকে তাকিয়ে থেকে সে নিচে নেমে পড়ে। অথচ বিছানায় শুয়ে শুধু এপাশ ওপাশ করছে, কিন্তু ঘুম ধরছে না। অথচ বুঝতে পারলো আজকে আর তার ঘুম হবে না। সকালে রাফসারের ঘুম ভাঙলো পাখির আওয়াজে। সে চোখ খুলে দেখলো সে দোলনায় বসে আছে। তার মনে পড়ে গেল কালকে রাতের কথা। সে অতসীর উপর রাগ করে ছাদে এসেছিল। রাফসার যেই না উঠতে যাবে তখনই দেখলো তার গায়ে চাদর। তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তার গায়ে তো কোনো চাদর ছিল না, সে নিচ থেকেও কোনো চাদর আনেনি। তার মানে চাদর অতসী দিয়ে গেছে। রাফসার আশেপাশে তাকিয়ে দেখে নিল অতসী আছে কিনা। না, অতসী নেই, কিন্তু তার পায়ের কাছে একটা মশার কয়েল চালানো। কয়েলটা ফুরিয়ে যাচ্ছে, তার মানে অতসী কয়েল রাতেই ধরিয়ে দিয়েছে। রাফসার হালকা হেসে বলে, তুমি সত্যি বড় রহস্যময়ী। তোমার মনে কি চলে তা আমি বুঝি না। এটাও জানি না যে তুমি আমাকে ভালোবাসো কিনা। রাফসার রুমে আসলো, দেখলো অতসী ঘুমাচ্ছে। অরুণের শাড়িটা এলোমেলো হয়ে আছে, চুল ফ্যানের বাতাসে উঠছে। রাফসার মুগ্ধ নয়নে চেয়ে রইল। পরক্ষণেই অতসীর করা বেইমানির কথা ভাবতেই রাফসারের চোখ মুখ শক্ত হয়ে গেল। সে মনে মনে বলে, আই ক্যান্ট লাভ ইউ অতসী, আই অনলি হেট ইউ। রাফসার রেডি হয়ে নিল। বাথরুম থেকে বের হওয়ার সময় তার মাথাটা কেমন ঘুরে উঠল। সে ব্যাপারটা আমলে নিল না। নাস্তা না করেই বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। তাদের কোম্পানি ক্যান্সারের একটা মেডিসিন নিয়ে রিসার্চ করছিল। সেই রিসার্চের ফলাফল অনেকটা পজিটিভ, প্রায় 80%। এই মেডিসিন মার্কেটে আনতে পারলে জনসাধারণের অনেক সুবিধা হবে। রাফসার এই সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চায় না। সম্পূর্ণ গোপন রেখেছে ব্যাপারটা। এই ঔষধের ব্যাপারে অন্য ব্যবসায়ীরা জানলে রাফসারকে মেডিসিন লঞ্চ করতে দিবে না কিছুতেই, কারণ এতে তাদের অনেক লোকসান হবে, স্পেশালি প্রাইভেট ক্লিনিক হাসপাতালের ওনাদের। যাকগে, রাফসার আজকে অনেক খুশি। আজকে ফাইনাল ট্রায়াল। আজকে সফল হলে, রেজাল্ট পজিটিভ হলেই সে 1 সপ্তাহের মধ্যে মেডিসিনটা উৎপাদনের ব্যবস্থা করবে। রাফসার পেশায় একজন ফার্মাসিস্ট। সে বাসা থেকে বের হলো। অফিসে গিয়েই সঙ্গে সঙ্গে অ্যাপ্রন করে নিল। অফিসের পাশের ল্যাবেই ল্যাব। রাফসার ল্যাবে গেল। এই ইনভেনশনটা রাফসারের, তবে তাকে অনেক সহকারী ফার্মাসিস্ট সাহায্য করছে। মিডিয়ায় রাফসার কখনোই বলেনি যে সে একজন ফার্মাসিস্ট। মিডিয়ার সামনে সে ডাবল প্লাস মেডিসিন কোম্পানির এমডি। যাই হোক, প্রায় একটানা 5 ঘন্টা ল্যাবে কাজ, পরীক্ষা, বিবেচনা করে ফলাফল আসলো। এই ঔষধ হিউম্যান বডিতে কোনো মারাত্মক প্রভাব ফেলবে না, মাইনর ইফেক্ট হতে পারে। সেটা কম বেশি সব মেডিসিনে একটা সাইড ইফেক্ট থাকে। উল্টা বডিতে ক্যান্সার প্রতিরোধে কাজও করবে। তবে অবশ্যই ক্যান্সারের প্রথম স্টেপ থাকতেই কেবল এই ঔষধ কাজ করবে। যখনই প্রজেক্টর বড় স্ক্রিনে লেখা ওঠে নট হার্মফুল ফর হিউম্যান বডি, সঙ্গে সঙ্গে সকল ডক্টর হাততালি দিয়ে রাফসারকে অভিনন্দন জানায়। রাফসারের খুশিতে কান্না চলে আসে। সে নিজেকে সামনে বলে উঠে, আমাদের খুব সতর্ক থাকতে হবে। এই মেডিসিনটা বাজারে আসলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে। শুধু তাই না, ক্যান্সারের চিকিৎসার নামে দালালি কমে আসবে। কিন্তু শত্রুপক্ষ এই মেডিসিন বাজারে আসতে শত বাধা দিবে। তাই আমাদেরকে সাবধানে সবকিছু করতে হবে। সবাই আবার করতালি দিল। রাফসার অফিসে চলে যায়। অফিসে আসতেই তার কেমন যেন লাগতে শুরু করলো। মাথা চক্কর দিতে লাগলো তার। নিজেকে সামলাচ্ছে সে। টিভিশনে এসে দাঁড়াতেই পিয়ন বলে ওঠে, স্যার, কোয়েল ম্যাম এসেছে আপনার সাথে দেখা করতে। রাফসার কিছু না বলে তার কেবিনে যেতে লাগলো। কোয়েল অনেকক্ষণ যাবৎ বসে আছে রাফসারের রুমে।
সে হঠাৎ বাইরে চিল্লানোর শব্দ পেল। কোয়েল বেরিয়ে দেখলো রাফসার মেঝেতে বসে হরহর করে বমি করছে। সেটা দেখে কোয়েল নাক ছিটকালো। রাফসার কোয়েলকে দেখে তার হাত বাড়ালো, যেন কোয়েল তার হাত ধরে উঠায়। কিন্তু কোয়েল এক ঝটকায় সরে এসে বলে, জান তুমি বমি করেছো, শার্টে হাতে লেগে আছে বমি, আই ক্যান্ট টাচ ইউ। রাফসার নিজেই দেয়াল ধরে উঠে দাঁড়ালো। উঠতেই মনে হলো মাথাটা ঝিম ধরে আছে। তার মাথা উঠতে লাগলো। সে একটা চেয়ারে বসে পড়ে। এদিকে অফিসের সবাই দাঁড়িয়ে আছে। ম্যানেজার অতসীকে কল দেয়। অতসী তখন ছাদে ছিল। দুপুরে খেয়ে ছাদে গাছ লাগাবে বলে গেছে। হুট করে ফোনের রিংটোনে সে কেঁপে ওঠে। ফোন রিসিভ করতেই ম্যানেজার অতসীকে রাফসারের অসুস্থতার কথা জানায়। রাফসার অসুস্থ শুনেই অতসী বাসায় যে শাড়ি পরেছিল সেটা পরেই দৌড় দিল। রাফসারের অফিসে যেতেই দেখলো রাফসার বসে আছে একটা চেয়ারে। তাকে ঘিরে সব স্টাফ। অতসী রাফসারের কাছে গেল। রাফসার একবার চোখ তুলে তাকে অতসীকে দেখে চোখ বুজে ফেলে। অতসী রাফসারকে ধরতেই বুঝলো তার ভীষণ জ্বর এসেছে। রাফসার আবারও অতসীর গায়ে বমি করে দিল। কিন্তু রাফসার অবাক হলো, অতসী তাকে সরিয়ে দেয়নি, বরং তার মাথা ধরেছিল যেন বমি করতে কষ্ট না হয়। অথচ কোয়েল ঘৃণা করছিল। রাফসার আবারও অতসীকে তাকালো। অতসী কোথা যেন এক বোতল পানি আনলো। রাফসার সেখানেই কুলি করে নিল। বমি করার পর খুব নিস্তেজ লাগছে। অতসী তার মাথা বুলিয়ে দিয়ে বলে, প্রেশার কি বেড়েছে? জানি না। বাসায় চলো। হুম। অতসী তখনই রাফসারকে বাসায় নিয়ে যায়। যাওয়ার আগে নিজ হাতে রাফসারের শার্ট আর হাতে লেগে থাকা বমি পরিষ্কার করে দেয়। আর রাফসার অবাক নয়নে চেয়ে থাকে। অতসী রাফসারকে ধরে ধরে বাসায় এনে রুমে শুইয়ে দেয়। তারপর আলমারি থেকে রাফসারের বাসার পরা টি শার্ট আর প্যান্ট বের করে আনে। আবার রাফসারকে ধরে বাথরুমে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে বেডে আনে। রাফসারের খুব দুর্বল লাগছে। সে চুপচাপ অতসীর কাণ্ড কারখানা দেখছে। তার কেন জানি বেশ ভালো লাগছিল এসব দেখতে। অতসী রাফসারকে এক গ্লাস জুস খেতে দিয়ে নিচে ফ্রেশ হতে গেল। তার শাড়ির আঁচলেও বমি লেগে আছে। অতসী ভালোভাবে ফ্রেশ হয়ে একেবারে শাওয়ার নিয়ে বের হলো। অতসী আয়নার সামনে দাঁড়িয়ে রাফসারের চোখ বন্ধ করা দেখে খানিকটা বিস্মিত হলো। হঠাৎ এই ছেলের আবার কি হলো? খারাপ লাগছে নাকি? সে গুটি পায়ে আগালো রাফসারের দিকে। রাফসারের কপালে হাত রাখলো। সে কি, রাফসারের গা জ্বরে পুড়ে যাচ্ছে। আমার খিদা লাগছে। স্যুপ খাবে? না। তাহলে কি খাবে? ভাত আর আলু ভর্তা। আচ্ছা ঠিক আছে, আমি ভাত আনছি, তুমি শুয়ে থাকো। অতসী ভাত আর আলু ভর্তা বানিয়ে রাফসারের কাছে গেল। নাও খেয়ে নাও। খাইয়ে দাও, আমার ভালো লাগছে না। অতসী মনে মনে বলে, এ তো একটা আচ্ছা বিপদ দেখছি। রান্না করে দিলাম, তাতেও হবে না, এখন নাকি খাইয়ে দিতে হবে। অতসী ভাত মাখিয়ে রাফসারকে খাইয়ে দিতে লাগে। রাফসার বেশ আরাম করে খেতে লাগে। খেতে খেতে রাফসার একসময় বলে, তুমি অলওয়েজ শাড়ি পরো কেন? অতসী ভাত মাখাতে মাখাতে বলে, ইচ্ছে হয় তাই। রাফসারের খুব করে অতসীকে আজকের সাকসেসটার কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু বলতে পারছে না। প্রতিবারই বলতে চাচ্ছে, কিন্তু আবার আটকে যাচ্ছে। অতসী রাফসারকে ঔষধ খাইয়ে ছাদে চলে গেল। এখন সবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। অতসী ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যাস্ত যাওয়া দেখলো। মাগরিবের আজান দেওয়া মাত্র সে নিচে নামলো। রাফসার ঘুমাচ্ছে। অতসী অজু করে নামাজ পড়ে নিল। নামাজ পড়ার পর পরশকে কল দিল। পরশ রিসিভ করতেই অতসী বলে উঠে, শোনো,
কানা জোয়ারদারকে ধরতে হলে আমাদের মূলত কানা জোয়ারদারের ব্যবসার ঘাটিতে যেতে হবে। আমি ইনফরমেশন পেয়েছি কানা জোয়ারদারের তালতলা বস্তিতে দেহ ব্যবসা আছে। কালকে ওখানে যাব। এবার আগেই অ্যাটাক করব না, সুযোগ বুঝে আক্রমণ করব। ইয়েস ম্যাম। অতসী রান্নাঘরে গিয়ে রান্না চড়ালো। 8টার মধ্যে সব রান্না হয়ে গেল। রাফসার এখনো ঘুমাচ্ছে। অতসী একবার ভাবলো ডাকবে, পরে ভাবলো থাক, নিজে থেকেই উঠবে। অতসী এশার নামাজ পড়ে খেয়ে নিল। এবার রাফসারকে ডাকতে গেল। অনেক ঘুমিয়েছে। অতসী যেই না রাফসার বলে ডাক দিল, অমনি রাফসার তার হাত ধরে দিল এক হ্যাঁচকা টান। অতসী সোজা রাফসারের বুকে গিয়ে পড়ল। রাফসার অতসীকে তার বুকে আরো শক্ত করে জড়িয়ে নেয় এবং অতসীর মুখে এসে পড়া চুল সরিয়ে দেয়। অতসী রাগী গলায় বলে, রাফসার সরো। আজকে কোনো বাধা মানবো না। আই লাভ ইউ। তারপর রাফসার অতসীতে ব্যস্ত হয়ে পড়ে। সকালে অতসীর ঘুম ভাঙল। সে চোখ খুলে দেখে সে রাফসারের বুকে শুয়ে আছে। তার খুব লজ্জা লাগলো। কালকের রাতের কথা মনে হতেই সে শিউরে ওঠে। সে তো এই বিয়ে মানে না, তাহলে কেন রাফসার সাথে সম্পর্কে জড়ালো? অতসী উঠে পড়ে। তাকে রাফসার থেকে দূরে থাকার লাগতো, তা না করে আরো ঘনিষ্ঠ হলো। এবার তার নিজের উপরই রাগ লাগছে। কেন সে নিজেকে রাফসার থেকে দূরে সরাতে পারল না? অতসী ফ্রেশ হয়ে আবার ছাদে গেল। আসলে সে রাফসারের সম্মুখীন হতে চাচ্ছে না। কিছুক্ষণ পর সে নিচ থেকে ভাঙচুরের শব্দ পেতে লাগলো। দ্রুত নিচে নেমে দেখে রাফসার ড্রয়িং রুমে সব জিনিস ভেঙে ফেলছে। তার হাত দিয়ে ফিনকির রক্ত পড়ছে। অতসী জলদি রাফসারের কাছে গিয়ে বলে, কি হয়েছে? ওরা আসছিল, কারা? আমাকে মারতে আসছিল। অতসী ভ্রুকুচকে তাকালো রাফসারের দিকে। তাকে দেখে মনে হচ্ছে সত্যিই তার উপর কেউ আক্রমণ করছে। অতসী যেহেতু সিআইডি অফিসার, সে চারপাশ দেখতে লাগলো। তার চোখ সবার আগে মেইন গেটে গেল। মেইন গেট লক, তার মানে ভেতর থেকে কেউ আসেনি। সব রাফসারের ফালতু কথা। সে বলে ওঠে, তা কই ওরা যারা তোমাকে মারতে চায়? চলে গেল। কিভাবে? রাফসার মাথা উঁচিয়ে বলে, মানে? গেট তো লক। রাফসার গেটের দিকে তাকিয়ে চমকে গেল। সে স্পষ্ট দেখছে 4 জন লোক গেট ভেঙে ভেতরে ঢুকে তাকে মারার চেষ্টা করলো। ইউ আর মেন্টালি সিক। রাফসার দরজার দিকে তাকালো। অতসী ঠিকই বলছে, গেট তো লক করা, তাও ভেতর দিয়েই। সে আবারও চারপাশে তাকালো। না, কোথাও দরজা ভাঙা বা জানালা ভাঙার চিহ্ন নেই। তার মানে সে যা যা দেখেছে সেগুলো ভুল। তার স্পষ্ট মনে আছে সে ঘুমাচ্ছিল। এমন সময় কিসের আওয়াজে তার ঘুম ভাঙল। চোখ খুলতেই নিচ থেকে ভাঙচুর ও গুলির আওয়াজ পেয়ে রাফসার দ্রুত উঠে পড়ে। দ্রুত রুম থেকে বের হয়ে হলরুমে যেতেই দেখলো 3-4টা লোক লাঠি নিয়ে দাঁড়ানো। তাকে দেখতেই আক্রমণ চালালো। রাফসার নিজেকে বাঁচানোর জন্য ওদের সাথে মারামারি করতে লাগে। তার হাতের কাছে যা ছিল সব ছুঁড়ে ছুঁড়ে মারছিল। এক পর্যায়ে কেউ একজন তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে। সে প্রচণ্ড জোরে চিৎকার করে মেঝেতে বসে পড়ে। চোখ বন্ধ করে রেখেছিল। চোখ খোলার সাহস পাচ্ছিল না সে। অতসীর কণ্ঠ শুনে চোখ খুলল। অতসী রাফসারকে একবার অবলোকন করে বলে, কালকেই তোমাকে ভালো কোনো সাইকিয়াট্রিস্টের সাথে কাউন্সিল করাবো। রাফসার মেঝে থেকে উঠে দাঁড়িয়ে বলে, সত্যি এখানে 3-4 জন লোক এসে আমাকে মারার চেষ্টা করছিল। ট্রাস্ট মি, আমার মাথায় জোরে আঘাত করে। তাই? অতসী এবার রাফসারের কাছে এসে বলে, কোথায় তোমার চোট পাওয়ার চিহ্ন? রাফসার কপালে হাত দিল। সত্যি কোনো ব্যথা পাওয়ার চিহ্ন নেই। হাউ ইজ ইট পসিবল? অতসী বিরক্তি নিয়ে রুমে যেতে যেতে বলে, আসো, রুমে আসো। রাফসার এক ধ্যানে দরজার দিকে তাকিয়ে থাকে। সেদিক থেকে দিয়ে গেট খুলল।
তার একদণ্ডের জন্য মনে হয়েছিল গেটের বাইরে লোকগুলো আছে, কিন্তু না, গেটের বাইরে কেউ নেই। হতাশ হয়ে রাফসার ঘরে ঢুকলো। অতসী ঠায় দাঁড়িয়ে রাফসারকে দেখে নিয়ে রুমে গেল। রাফসারও নিরুপায় হয়ে রুমে আসলো। সে রুমে এসে ডাইরেক্ট বারান্দায় গিয়ে সিগারেট ধরালো। ঠিক তখনই অতসী তড়িৎ গতিতে ছুটে এসে সিগারেটটা ছো মেরে রাফসারের হাত থেকে নিয়ে গেল। রাফসার ভ্রুকোসকে অতসীর দিকে তাকালো। অতসী সেদিকে পরোয়া না করে বলতে লাগে, সিগারেটের স্মেল আমার সহ্য হয় না। রাফসার শয়তানি হেসে হেসে বলে, তাই নাকি? অতসী ভাব নিয়ে বলে, আমার সামনে সিগারেট খাওয়া নিষেধ। ব্যাস, এই কথা বলাও শেষ। অমনি রাফসার তার ঠোঁট জোড়ার উপর আক্রমণ চালায়। অতসীর চোখ বড় বড় তাকায়। কে বলবে এই ছেলে কিছুক্ষণ আগে অদ্ভুত আচরণ করছিল? অতসী রাফসারকে সরিয়ে বলে, অসভ্য ছেলে। এ কথা শুনে রাফসার হেসে ফেলে। রাফসারের হাসির শব্দ শুনে অতসীর মনে কেমন যেন একটা ভালো লাগা বয়ে গেল। সে অপলক নয়নে তাকিয়ে থাকে। রাফসার হাসি থামিয়ে অতসীর দিকে তাকিয়ে বলে, কি হলো? এভাবে কি দেখো? রাফসারের কথায় অতসী লজ্জা পেল। সে মনে মনে বলে, কি দরকার ছিল রাফসারের দিকে এভাবে তাকিয়ে থাকার? অতসী পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলে, অফিস যাবে না? দেরি হয়ে যাবে তো। রাফসার একদণ্ড ভেবে বলে, না, আজকে যাব না, শরীরটা ভালো নেই। কালকে এমনি জ্বর ছিল, আজকে রেস্ট নিব। আচ্ছা। অতসী রুমের বাইরে যেতে গেল। রাফসার তাকে থামিয়ে দিয়ে বলে, সকালে নাস্তায় পরোটা আর আলু ভাজি করো। অতসী স্মিত হেসে রান্নাঘরে গেল। জনাবের আদেশ মতো নাস্তা বানাতে হবে। অতসী নাস্তা টেবিলে সাজিয়ে রাফসারকে ডাক দেয়। রাফসার এসে নাস্তা করতে বসে। অতসীকেও তার পাশে বসালো। একসাথে খেয়ে নেয় তারা। অতসী রান্নাঘরে গেল প্লেট ক্লিন করতে। তখনই পরশের কল আসে। সে রিসিভ করতেই পরশ বলে, ম্যাম আজকে দুপুরে কানা জোয়ারদার তার আস্তানায় আসবে। অতসী ফিস ফিস করে বলে, রেডি থাকবে। আজকে যেই করেই হোক কানা জোয়ারদারকে ধরতেই হবে। ইয়েস ম্যাম। রাখি তাহলে। বলে অতসী ফোন কেটে প্লেট মাজায় মনোযোগ দিল। হোয়াট ইজ দিস রাফসার? রাফসার অতসীর ঘাড়ে মুখ গুজে দিয়ে বলে, দিস ইজ কল্ড ভালোবাসা। অতসী বিরক্তি নিয়ে বলে, দেখি সরো। রাফসার আরো শক্ত করে জড়িয়ে বলে, হুম, কি হুঁ? ছাড়িব না তোমার প্রেয়সী। অতসী তার পেট থেকে রাফসারের হাত সরাতে ধরলে রাফসার অতসীকে কোলে তুলে নিল। তারপর রুমের দিকে হাঁটা ধরলো। রুমে এসে অতসীকে বিছানায় শোয়ালো। অতসী বারবার নিজেকে ছাড়াতে চাচ্ছে, কিন্তু রাফসার সে তো নাছোড় বান্দা। আবারও একবার অতসীতে মেতে উঠল। অতসীর সারা শরীরে ভালোবাসার পরশ এঁকে দিল। প্রায় দুপুরের দিকে অতসী এক প্রকার জোর করে রাফসারের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে গোসল করে রান্না চড়ালো। তার হাতে খুব কম সময়। এখান থেকে যে করেই হোক 1 ঘন্টার মধ্যে বের হতে হবে। রাফসার গোসল করে লাঞ্চ করতে আসলো। সে নিজ হাতে অতসীকে খাইয়ে দিল। অতসী এবার কিছু বলেনি, চুপচাপ খেয়ে নেয়। কিছু বলতে বা বাধা দেওয়া মানেই টাইম লস করা। আর তার হাতে খুব কম সময় আছে, একদমই দেরি করা যাবে না। খাওয়ার পর অতসী রাফসারকে 1 গ্লাস দুধ খেতে দেয়। রাফসার প্রথমে অবাক হয়, পরে মজা করে বলে, আজ কি বাসর দুপুর নাকি গো? অতসী মুখ ভেঙচিয়ে বলে, বাসর দুপুর না ছাই? তুমি উইক, তাই দিলাম, খেয়ে নাও। রাফসার দুধের গ্লাস হাতে নিয়ে বলে, ইউ আর রাইট, দুধ হলো আদর্শ খাদ্যের মধ্যে ফার্স্ট। সবার দুধ খাওয়া উচিত। নাও নাও, হা করে হাফ গ্লাস তুমি খাও। অতসী পড়ল বিপদে। দুধে ঘুমের ওষুধ মিশিয়েছে। সে তড়িঘড়ি করে বলে, আমি দুধ খাই না, গন্ধ লাগে। সে কি, কেন? অতসী চটে গিয়ে বলে, এত কিছু বলতে পারবো না, খেতে মন চাইলে খাও, না হলে ফেলে দাও। রাফসার ঢক ঢক করে খেয়ে নিয়ে বলে, রাগ করো কেন এত? অতসী মুচকি হেসে তাদের রুমে চলে যায়। রাফসার তার পিছু পিছু যায়। অতসী বেডে শুয়ে পড়ে। সে জানে তাকে দেখে রাফসারও শুবে, হলো তাই।
রাফসার অতসীকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে শুয়ে পড়ে। কেউ কোনো শব্দ করছে না। কিছুক্ষণ পর রাফসার বলে, অনেক ঘুম পাচ্ছে। অতসী তার মাথা বুলিয়ে দিতে দিতে বলে, ঘুমাই, ফাস্ট ইনটু স্লিপ। ধীরে ধীরে রাফসার ঘুমে তলিয়ে গেলে অতসী উঠে পড়ল। অতসী খুব সাবলীলভাবে বলে, নতুন কালেকশন আছে? পাখি, কুর্তি, সালোয়ার কামিজ, স্কার্টের? লোকটার নাক চুলকাতে চুলকাতে বলে। হ্যাঁ, সব আছে, ভেতরে আসেন। অতসীরা ভেতরে আসলো। তাদেরকে বসতেও দেয়নি। একটা ফোন বের করে অতসীর হাতে ধরিয়ে দিয়ে বলে, যেগুলো ভালো লাগবে রাখবেন, তয় একবারের বেশি 5টা দেওয়ার নিয়ম নাই, দাম কিন্তু ফিক্সড প্রাইস। ফোনে অনেকগুলো মেয়ের ছবি। অতসীর মেজাজ চটে যাচ্ছে। তার মন চাচ্ছে এই লোকটাকে কেটে কেটে কুটি কুটি করে ফেলতে, কিন্তু নিজেকে সে শান্ত করলো। কারণ এখন রেগে গেলে কানা জোয়ারদার হাত থেকে ফসকে যাবে। আমার এবারে 10 পিস লাগবে। লোকটা সন্দেহ নিয়ে অতসীর দিকে তাকায়। অতসী জোরপূর্বক হেসে বলে, নতুন ব্যবসা তো, তাই মাল বেশি লাগবে, নইলে কাস্টমার পাবো না। 5টার বেশি দিবার পারবো না, খারান বস আইব, তার লাইগা কথা কইয়েন। আরে না না, আমাদের কোনো অসুবিধা নেই। অতসী আর পরশ কানা জোয়ারদার আসার অপেক্ষা করতে লাগে। এদিকে অতসী চারপাশটায় নজরদারি করে। জোয়ারদার লোকটার দিকে তাকিয়ে বলে, মায়া মানুষ লইয়া আসছেন কেন? কালু 3 কাপ চা আন। 3 কাপ চা আনলো। জোয়ারদার চায়ে চুমুক দিলেও অতসী পরশ কেউ চা খেলো না। নোংরা ব্যবসায়ী নামছেন আর এই মহলে চা খাবেন না? অতসী ততক্ষণে চারপাশে ফোর্সকে আসতে বলছে। ফোর্স এসে পড়েছে ইতিমধ্যে। চারদিক ঘেরাও করাও শেষ। দোতলা থেকে একটা গুলি চালানো হলো। তা দেখে কালু আর জোয়ারদার পালাতে ধরলে অতসী গুলি বের করে তাক করে বলে, এক পা বাড়ালেই শুট দিব। রাফসারের ঘুম ভাঙল। সে চোখ খুলে দেখে চারপাশে অন্ধকার। সে ধরফড়িয়ে ওঠে। রাফসার মনে মনে বলে, এতক্ষণ ঘুমালাম। সে অতসীকে খুঁজতে লাগে। তাকে বার কয়েক ডাকলো, কিন্তু অতসীর কোনো সাড়া পেল না। রাফসার রুম থেকে বের হয়ে সারা বাসায় অতসীকে খুঁজতে আরম্ভ করে। রাফসারের মুখটা মুহূর্তেই বিষিয়ে গেল। তার ভীষণ রাগ হতে লাগলো অতসীকে বাসায় না দেখে। কেন অতসী তাকে না বলে বাইরে গেল, তা যখন সে ঘুমে আচ্ছন্ন ছিল। রাফসার ভাবতে লাগলো, অতসী কই যেতে পারে? ওই ছেলেটার কাছে গেল না তো, যার সাথে সে অতসীকে হোটেল রুমে দেখেছিল। এই কথা ভাবতেই রাফসারের কপাল ভাঁজ হয়ে গেল। সে মনে মনে বলতে লাগে, যে বেঈমান সে কোনোদিনই ভালো হবে না। তাকে যতই সুযোগ দেওয়া হোক না কেন, সে আবারও বেঈমানি করবে। রাফসারের গাল বেয়ে 2 ফোঁটা অশ্রু পড়ে গেল। সে আর কত সহ্য করবে? প্রথমে অতসী তাকে ফাঁসিয়ে বিয়ের বইতে বসলো। তাও রাফসার সব মেনে নিতে রাজি হলো। তখনই অতসীকে এক অন্য পুরুষের সাথে দেখলো। সে সময় অতসী তাকে বলেছে অতসী নিজেকে নির্দোষ প্রমাণ করবে না। যদি রাফসার তাকে বিশ্বাস করে তাহলে আরো ভালো, আর না করলেও নাকি তার কোনো সমস্যা হবে না। রাফসার তাও কয়েকদিনের মধ্যে নিজের রাগকে সামলে তাকে আপন করে নিল, এত ঘনিষ্ঠ হলো। অথচ আজ অতসী আবারও তাকে না জানিয়ে গায়েব হয়ে গেল। সে বুঝে পায় না অতসীর তাদের সাংসারিক সম্পর্কের উপর এমন খামখেয়ালি স্বভাবের কারণ। এমন না যে বিয়েটা অতসীর অমতে হয়েছে, বরঞ্চ এই বিয়ে অতসীর কথা মতোই হয়েছে। রাফসার ছাদে গিয়ে দেখলো অতসী আছে কিনা। না, নেই। অতসী ছাদেও নেই। রাফসার রেইলিং ধরে দাঁড়ালো। এখন রাত হয়ে আসছে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে অতসীর পাতায় ধূপ দিল। সময়টা মাত্র 3 মাস আগে সে একটা প্রজেক্টের কাজে
ময়মনসিংহ যায়। তার না গেলেও চলতো, কিন্তু কি মনে করে রাফসার যেতে চাইল। ঢাকায় থাকতে থাকতে আর ভালো লাগছিল না। ময়মনসিংহে তার একটা ব্রাঞ্চ আছে, একটা অফিসও আছে। সে ময়মনসিংহের অফিসে বসা শুরু করলো। প্রথম দিন অফিসে গিয়েই বুঝে ফেলে এখানকার পিএ খুব ইউজলেস। সে দ্রুত নতুন পিএ নেওয়ার বিজ্ঞাপন দেয়। রাফসারের কোম্পানি অনেক ভালো অবস্থায় আছে। বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে অনেকে অ্যাপ্লিকেশন দেয়। তাদের সবাইকে ইন্টারভিউয়ের জন্য আসতে বলা হয়। ইন্টারভিউয়ের দিনই তার প্রথম অতসীর সাথে দেখা। মেরুন রঙের একটা সালোয়ার কামিজে এসেছিল সে। তাকে দেখেই রাফসারের চোখ তার দিকে আটকে যায়। সে কিছুতেই কোনোভাবেই অতসীর উপর থেকে নিজের নজর সরাতে পারছিল না। ইন্টারভিউয়ের সম্পূর্ণ সময়টায় রাফসার কেবল অতসীর দিকেই চেয়েছিল। তার কাছে অতসীকে সৃষ্টিকর্তার এক অদ্ভুত সৃষ্টি লাগছিল, যার কোনো ত্রুটি খুঁজে পাওয়া যাবে না। অতসীকে রাফসারের বিয়ে হিসেবে রাখা হয়, কিন্তু তাদের মাঝে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু অতসীর নিজ হাতে এই সুন্দর পবিত্র সম্পর্কটাকে মাটি চাপা দেয়। সবার সামনে রাফসারকে কালার করে। একদিন রাফসার আর অতসী একটা হোটেলে যায় মিটিংয়ে। সন্ধ্যার দিকে মিটিং শেষ হলে হুট করে বৃষ্টি শুরু হয়। তাই বাধ্য হয়ে তারা হোটেলেই আশ্রয় নেয়। হোটেল রুমে গিয়ে দুজনে বসে। রুমটা বেশ ছিমছাম ছিল। আশপাশ থেকে বজ্রপাতের আওয়াজ, বাইরে তুমুল বৃষ্টি। রাফসার চাচ্ছিল দুইটা রুম নিতে, কিন্তু হোটেলে একটাই রুম খালি ছিল। এদিকে বৃষ্টি কমার নাম নেই। রাফসার খবর নিয়ে জানতে পারলো সামনের দিকের রাস্তা পানিতে ডুবে খুব বাজে অবস্থা। রাতে বের না হওয়াই ভালো। এক প্রকার বাধ্য হয়ে রাফসার অতসী এক রুমে রাত পার করার সিদ্ধান্ত নেয়। রাত 12টার দিকে হুট করে কারেন্ট চলে যায়। এ সময় অনেক জোরে জোরে বাজ পড়ছিল। অতসী ভয় পেয়ে রাফসারকে জড়িয়ে ধরে। ঠিক সেই সময় পুলিশ চলে আসে। তাদের এমন পরিস্থিতিতে দেখে খারাপ কিছু ভেবে নেয়। রাফসারকে স্টেশনে নিয়ে যাওয়া হয়। অতসীকে জিজ্ঞাসাবাদ করা হলে সে পুলিশকে মিথ্যা বলে। অতসী স্টেটমেন্ট দেয় রাফসারের সাথে তার অবৈধ সম্পর্ক আছে। তারা অনেকবার শারীরিকভাবে মিলিত হয়েছে, যার হিসাব অতসীর জানা নেই। যেহেতু অতসী তার বিয়ে, তাই পুলিশ অতসীর কথা সত্য হিসেবে ধরে নেয়। রাফসার অতীত থেকে বের হলো। তার দৃষ্টি নিচের দিকে। সে অতসীকে একটা ছেলের সাথে মোটরসাইকেলে করে বাসায় ফিরতে দেখলো। রাফসার নিজেকে সামলাতে পারছে না। সে যদি ভুল না হয় তাহলে এটাই সেই ছেলেটা যার সাথে অতসী হোটেলে একা ছিল। সে রাগ কমানোর জন্য দেয়ালের সজোরে খুশি মারে। তার চোখ লাল হয়ে আসছে। তার সবকিছু পুড়িয়ে ছাড়খাড় করে দিতে মন চাচ্ছে। এদিকে অতসী কানার জোয়ারদারকে সিআইডি ডিপার্টমেন্টে নিয়ে যায়। কানার জোয়ারদারকে জিজ্ঞাসাবাদের জন্য ওখানে আনা হয়। জোয়ারদার কিছুতেই মুখ খুলবে না, কিন্তু অতসীও কম না। অনেক অত্যাচার চালানো হয়। তারপর মুখ খুলে জোয়ারদার জানায় সে রাফসারের আন্ডারে কাজ করে। রাফসার একসাথে দুইটা ঔষধ উৎপাদন করছে। প্রথম মেডিসিন সেবনে মানুষের চর্মরোগ দেখা দিবে। এই অসুখের মেডিসিন তারা পাবে লঞ্চ করে একচেটিয়া ব্যবসা করবে। অতসী জানতো অনেক আগে থেকেই যে রাফসার 1 নম্বরের বেঈমান। এমন দেশদ্রোহীকে 101 বার গুলি করে মারা উচিত। কিন্তু তাদের মিশন হলো রাফসারের মেডিসিনটা বাজারে বের করতে বাধা দেওয়া। যাই হোক, সে বাসায় ফিরতেই দেখলো রাফসার দরজার সামনে দাঁড়ালো। অতসী ভয় পেল। রাফসারের তো এখন ঘুমানোর কথা, সে জেগে আছে কিভাবে? কি ভাবছো? অতসী আমতা আমতা করে বলে, আমি বাজারে গেছিলাম। ও তাই? হুম। ভালো, খুব ভালো। বলে অতসীর বাহু অনেক জোরে চেপে ধরে বলে, মিথ্যা তো ভালোই বানাতে পারো। রাফসার ছাড়, আমার লাগছে। রাফসার ঠাস করে অতসীর গালে থাপ্পড় মারলো। অতসী গালে হাত দিয়ে রাফসারকে দেখতে লাগলো। রাফসার রাগী গলায় বলে, কয়টা পুরুষ লাগে তোর? একটা দিয়ে মন ভরে না? এত দুশ্চরিত্রা কেন তুই? শাট আপ রাফসার, অনেক বলেছো, আর না। আমি নিজেকে নিয়ে আর একটা বাজে কথাও শুনতে চাই না।
রাফসার অতসীর কথা শুনে থমকে গেল। অতসী সবসময় তার কাছ থেকে সত্য গোপন করে আসছে, তবে আজকে আর সহ্য করবে না সে। আজকে অতসীকে তার সব প্রশ্নের উত্তর দিতে হবে। রাফসার চিল্লিয়ে বলে ওঠে, তো নিজের নামে কোনো কলঙ্ক সহ্য হয় না, কিন্তু কারবার তুমি যে সব কাজ করে বেড়াচ্ছ সেগুলো আমার সহ্য হয় না। অতসী কিছু বলছে না, তার মাথায় শুধু একটা বিষয়ই ঘুরপাক খাচ্ছে। তা হলো রাফসার একটা বড় মানের ক্রিমিনাল। তার রাফসারকে দেখলেই ঘৃণা লাগছে। একটা মানুষ কি করে এত খারাপ হতে পারে সেটাই ভেবে পাচ্ছে না সে। কিভাবে নিজের দেশের মানুষের ক্ষতি করার চেষ্টা করে, এইরকম একটা ক্রিমিনালের উপর তার মায়া জন্মাচ্ছিল। ছি, নিজের উপরই ঘৃণা লাগছে। রাফসার অতসীর বাহু ঝাঁকিয়ে বলে, কি হলো, অ্যান্সার মি, ওই ছেলেটা কে? আজকেও ওর সাথে দেখা করতে গিয়েছিলে না? অতসী হ্যাঁ বা না কিছুই বলে না। রাফসার রাগী গলায় চিৎকার করে বলে, কি আছে ওর মাঝে যে আমার কাছে নেই? কেন অতসী, কেন কেন তুমি ওর কাছে যাও? কি এমন প্রয়োজন? অতসী শান্ত গলায় বলে, আছে, অনেক কারণ আছে। সেই কারণটাই তো জানতে চাই। সেটা তোমার অজানা না। রাফসার অতসীর এমন খামখেয়ালি উত্তরে অনেক চটে যায়। রাফসার চিল্লিয়ে বলে, হ্যাঁ, স্বামীকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে বাইরে পর পুরুষের সাথে ঘুরতে যাওয়ার মানেটা কি সেটা আসলে আমার অজানা নয়। আচ্ছা অতসী, তুমি কি আদৌ ভালো ফ্যামিলির মেয়ে? তুমি পর পুরুষের সাথে হোটেলে থাকবা, ঘুরতে যাবা, আর আমি কিছু বললেই দোষ? অতসীও থেকে গিয়ে বলে, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। রাফসার হেসে বলে, তোমার প্রেমিকের কাছে যাবা? অতসী রাফসারকে একবার কড়া চোখে দেখে নিল, তারপর বলল, বেমান চেনার কোনো যন্ত্র থাকলে খুব ভালো হতো, তোমাকে আগেই চিনে ফেলতাম। রাফসার শব্দ করে হেসে বলে, এই কথা তো আমার বলা উচিত। যাকে ভালোবাসা মাপার যন্ত্র থাকলে আজ তুমি আফসোস করতে যে কত বড় অমূল্য রতন হারালে। অতসী কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেল। রাফসার অতসীর যাওয়ার পানে তাকিয়ে রইল। অতসীকে যেতে দেখে তার বুকের ব্যথা ক্রমশ বাড়তে লাগলো, কিন্তু সে অতসীকে আটকালো না। যার যাওয়ার সে যাবেই। আজ সে অতসীকে অধিকারের জোরে থামাতে পারত, কিন্তু এতে কি সে অতসীর ভালোবাসা পেত? না, কখনোই না। তার চেয়ে যাক। রাফসারের চোখ ভিজে উঠতে লাগলো। তার ভাগ্যই খারাপ, তার কপালে ভালোবাসা নামক রত্নটা লেখা নাই বললেই চলে। অতসী যাওয়ার পরপরই রাফসার ড্রিঙ্ক করতে বসলো। সে তার কষ্ট ব্যথা ঘুচাতে ড্রিঙ্ক করতে লাগলো, কিন্তু লাভ হলো না। অতসীর সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়তে লাগলো। একদিন অফিসের লিফটে তার সাথে আটকে গিয়েছিল। লিফট অফ হওয়ার সাথে সাথে অতসী তাকে শক্ত করে জড়িয়ে ধরে। ঠিক সেই সময় রাফসারের মনে হচ্ছিল সময় থমকে গেছে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। মন চাচ্ছিল চুপ করে অতসীর গালে চুমু বসিয়ে দিক, কিন্তু সে নিজেকে সংযত রাখে। অতসীকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। অতসী ভয়ে ধপধপ করে থামছিল, সমানে কেঁদেই চলছিল। রাফসার বড় বিপাকে পড়ে যায়। পরে না পেরে সে অতসীকে রূপকথার গল্প শোনাতে লাগে। পুরনো সেই দিনের কথা ভাবতেই রাফসার হেসে ওঠে। তখনই তার নাম্বারে কল আসে। সে রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, কেমন আছো? রাফসার অবাক হয়। সে তাও বলে, ভালো, আপনি কে? তোমার ওয়েল ওয়াশার। ওয়াও, যে মেডিসিন লঞ্চ হওয়ার কথা সেটা যেন বাজারে না আসে। রাফসার বুঝলো খবরটা লিক হয়ে গেছে, কিন্তু কে লিক করলো? রাফসার আবারও বলল, কেন? ওষুধটা বাজারে আসলে সমস্যা কি? কি সমস্যা তা তুমি ভালো করেই জানো। রাফসার হেসে বলে, অনৈতিকভাবে সাধারণ মানুষের টাকা মারতে পারবে না, তাই না? লজ্জা থাকা দরকার। কার? কার আবার? আপনাদের মতো লোকদের, যারা মানুষের টাকা মেরে খায়। সে এমন নয়। এইসব জ্ঞানের কথা বাদ দে। তুই যদি ওই মেডিসিন লঞ্চ করিস তাহলে তোকে জানে মারবো। দেখি কি করতে পারিস। এই মেডিসিন সারা বাংলাদেশে বিনামূল্যে দিব, কেউ আর ভুগবে না। জানিস, এটা আমার বাবার স্বপ্ন ছিল, এখন এটা আমার এইম। আমি কোনো বিজনেস পারপাসে এই কাজ করছি না। খুব শীঘ্রই তোদের মতো কিডদের ব্যবসায় বিশাল ধস নামাতে। আল্লাহ হাফেজ। রাফসারের গা রাগে কাঁপছে। এই লোকের সাহস কিভাবে হয় তাকে থ্রেট দেওয়ার? যে করেই হোক এই লোককে ধরতে হবে।
তা না হলে সব শেষ হয়ে যাবে। পরশুদিন যে করেই হোক তাকে মেডিসিনটা লঞ্চ করতে হবে। পরশুদিন একসাথে 2টা মেডিসিন লঞ্চ করার পরিকল্পনা আছে তার। এই পরিকল্পনায় তাকে যেভাবেই হোক সাকসেস হতে হবে। তার বাবার ড্রিম ফুলফিল করতে হবে। এদিকে কানা জোয়ারদার ফোন দিল মিস্টার হুসাইনকে। মিস্টার হুসাইন বলে, কি রে কানা, তুই না জেলে, ফোন পাইলি কেমনে? ম্যানেজ করছি। কাজ ঠিক মতো করছস? হ্যাঁ, সব বলে দিছি যে আমি রাফসানের আন্ডারে কাজ করি। ওরা এখন রাফসানকে অপরাধী ভাবছে। গুড। হুসাইন বাঁকা হাসলো। এটা তারই প্ল্যান। সে রাফসারকে কল করে ব্ল্যাকমেল করে। এখন রাফসার ব্ল্যাকমেলারকে খুঁজতে ব্যস্ত থাকবে, আর এইদিকে পুলিশ তাকে ধরে নিয়ে যাবে। খুবই চমৎকার প্ল্যান করেছে সে। রাফসার দ্রুত তার ম্যানেজারকে কল দিয়ে বলে, হ্যালো ম্যানেজার, জি স্যার। আমাদের লঞ্চ ডেট দ্রুত এগিয়ে আনতে হবে। কেন স্যার, এখনো তো 15 দিন বাকি। দেখো, এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না। চেষ্টা করো পরশুদিনের মধ্যে যেন সবকিছু রেডি থাকে। ওকে স্যার। আমার যদি কিছু হয়ে যায় তাও যেন এই মেডিসিন মার্কেটে আসে। ক্লিয়ার? স্যার, এসব কি বলছেন? আপনার আবার কি হবে? রাফসার ম্যানেজারকে কিছু জানালো না। সে চুপ থেকে বলে, তুমি তোমার কাজে মন দাও। ম্যানেজারের সাথে কথা বলে রাফসার বারান্দায় গেল। কি করবে সে বুঝে পাচ্ছে না। কে ওই লোক যে তাকে ব্ল্যাকমেল করলো? তার তো অনেক রাইভাল আছে, এদের মধ্যে কে হতে পারে? রাফসার সিগারেট ধরালো। তখনই তার অতীতের কথা মনে পড়ল। মেয়েটা যে রাগের বশে চলে গেল, একবারও কি রাফসারের মনটা পড়তে পারলো না? অতসী কি রাফসারের ভালোবাসা কোনোদিনও বুঝতে পারবে না? রাফসার দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কিন্তু এই শহরে তো অতসী নতুন। এখন কোথায় আছো? ঠিক আছে তো? ওর যদি কিছু হয় তাহলে রাফসার নিজেকে কখনো মাফ করতে পারবে না। রাফসার দ্রুত কল লাগায় অতসীকে, কিন্তু অতসীর নাম্বার এখন বন্ধ আছে। রাফসার খুব চিন্তার মধ্যে পড়ে গেল। কই আছে অতসী? কোথায় গেল? সে দ্রুত বের হলো, কিন্তু এত বড় শহরে কোথায় খুঁজবে তার প্রিয়তমাকে? রাফসার তাও গাড়ি নিয়ে বের হলো। সে অতসীর নাম্বারটা সিকিউরিটি সিস্টেমের লোককে ট্র্যাক করে দিতে বলে। কিছুক্ষণ পর তারা জানায় অতসী একটা হোটেলে আছে। রাফসার দ্রুত গাড়ি চালিয়ে সেই হোটেলে যায়। হোটেলে গিয়ে ম্যানেজারকে বলে, এখানে অতসী নামে কেউ আছে নাকি? জি স্যার, আছে। আজকেই চেক ইন করেছে। কত নাম্বার রুম? 511। থ্যাঙ্কস। বলে রাফসার লিফটে ওঠে। সে লিফট থেকে বের হয়ে যেই না 511 নাম্বার রুমে যাবে, তখনই দেখলো 511 নাম্বার রুমের সামনে ওই ছেলেটা দাঁড়ানো। রাফসারের পা আসর হয়ে আসে। সে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে থাকে, আর সামনে যাওয়ার সাহস পায় না, ঠায় দাঁড়িয়ে রইল। ছেলেটা গেট নক করলো, হাতে খাবারের প্যাকেট। অতসী গেট খুলে হাসি দিয়ে বলে, এত তাড়াতাড়ি চলে আসলে যে? সামনের দোকান থেকে কিনেছি। এই যে খাবার। ভেতরে আসো। অফকোর্স। ছেলেটা ভেতরে ঢুকে গেল। অতসী গেট লাগিয়ে দিল, আর এদিকে রাফসার দাঁড়িয়ে থেকে সব দেখে নিল। তার কাছে সব অবিশ্বাস্য লাগছে। রাফসারের মনে হচ্ছে তার দুনিয়া ধ্বংস হয়ে গেল। সে নিজেকে ধরে রাখতে না পেরে মেঝেতে বসে পড়ে। তার চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। রাফসারের বুকটা হা হা করে ওঠে। অতসীর মনে তবে তার জন্য কোনো ফিলিংসই নেই। রাফসারের নিজেকে সামলালো দায় হয়ে পড়েছে। তাও সে কোনো রকমে অতসীর উঠে রুমে যায় এবং বেল বাজায়। একবার, দুইবার, টানা 10 বার বেল বাজানোর পর অতসী গেট খোলে। রাফসারকে দেখে অতসী ভূত দেখার মতো চমকে ওঠে। আর এদিকে
পরশ খালি গায়ে ছিল। রাফসার রুমের ভেতর উঁকি মারতেই পরশকে শার্ট ছাড়া দেখে ফেলে। পরশ রাফসারকে দেখে দ্রুত বাথরুমে ঢুকে পড়ে। অতসী জিজ্ঞাসা করে, কেন এসেছেন? কেন ডিস্টার্ব করলাম বুঝি? আর কোনোদিন তোমাকে ডিস্টার্ব করব না। ভালো থেকো, সুখে থেকো। আমার চেহারা আর কোনোদিন দেখা লাগবে না। অতসী আঁতকে ওঠে। সে কিছু বলবে, আর আগেই রাফসার উল্টো দিকে হাঁটা ধরে। অতসী নিজেই নিজেকে বলে, রাফসার একটা ক্রিমিনাল, খুব শীঘ্রই ও জেলে যাবে। আই জাস্ট হেট হিম, জাস্ট হেট হিম। এভাবেই 2-3 দিন কেটে গেল। রাফসার এই 2 দিনে ঠিকমতো খাওয়া দাওয়া করেনি। তার সবকিছু পানসে লাগছে, কিন্তু তাকে তার বাবার ড্রিম পূরণ করতেই হবে। তাই সে নিজেকে অনেক বুঝিয়ে রেডি হলো। আজকে ফাইনালি ক্যান্সার নিরাময়ের মেডিসিন লঞ্চ হবে। সে একদিক দিয়ে খুশি, কিন্তু এই খুশিতে অতসী সামিল হলে তার নিজেকে পরিপূর্ণ লাগতো। রাফসাত তার অফিসে পৌঁছে গেল। আজকে অনেকেই এসেছে, মিডিয়া থেকে শুরু করে অনেক ফার্মাসিস্ট, মেডিসিন কোম্পানির মালিক। রাফসার সোজা স্টেজে উঠে গেল। তার হাতেই ছিল মেডিসিনটার ফর্মুলা। সে যেই না স্পেস দেওয়া শুরু করবে, অমনি গোলাগুলি শুরু হলো। রাফসার বুঝে যায় শত্রুপক্ষ হামলা করেছে। সে জলদি পুলিশকে ফোন করে। আর এদিকে রাফসার তার সিকিউরিটি গার্ডগুলোকে ডেকে আনে, নিজের ছাদে চলে যায়। সে ছাদে গিয়ে ফর্মুলাটা লুকায় ফেলে। ছাদে একটা সিক্রেট লকার আছে, সে ব্যতীত কেউ জানে না লকারটার কথা। সে যেই না ছাদ থেকে বের হবে, অমনি 10-12 জন মাস্ক পরা লোক ছাদে চলে আসে। তারা রাফসারের মাথায় গুলি তাক করে বলে, ওরা তাকে যেন কল দিল। কথা শেষ হতেই গুলি মারল। রাফসার মাটিতে লুটিয়ে পড়ে, চারপাশ রক্ত দিয়ে ভরে গেল। রাফসার মাটিতে লুটিয়ে পড়ল। তার কাঁধে গুলি এসে লেগেছে, আর একটু হলেই বুকে গুলি ভিতে যায়। সে সময় মতো সরে যাওয়া গুলিটা বুকে লাগেনি, কিন্তু রাফসারের মাথা গিয়ে একটা পাথরের সাথে লাগে। মাথা থেকে রক্ত পড়ছে। তখনই সাইরেন শোনা গেল। লোকগুলোর মধ্যে অস্থিরতা উঠে গেল। একজন বলে উঠে, রাফসার হালকাভাবে তাদের কথা শুনতে পাচ্ছে। সে মাটি আঁকড়ে ধরে, কিন্তু এতে কোনো লাভ হয় না। তারা রাফসারকে টানতে লাগে। রাফসারের দেহে এক বিন্দুও বল নাই। সে নিস্তেজ হয়ে পড়ে। যেই না ওরা ট্যাঙ্কির মুখ খুলবে, তখনই পুলিশ চলে আসে। অতসী কোথায়? ম্যাম লিভে। হুট করে ম্যামের মা অসুস্থ হয়ে যায়। ও, তাছাড়া ওর কাজ তো শেষ, আর আসার ও প্রয়োজন নাই। জি স্যার, কিন্তু রাফসারের অবস্থা ভালো না, ওনার উপর অ্যাটাক হয়েছে। হাসপাতালে নেই? ইয়েস স্যার। পরশ রাফসারকে হাসপাতালে নিয়ে যায়, ইমার্জেন্সিতে। অপারেশন করা লাগবে নাকি। পরশ অতসীকে কল দেয়, কিন্তু ধরছে না সে। এদিকে অতসী আজকে সকালেই ঢাকা থেকে সিলেট এসেছে। তার মা বাসায় অজ্ঞান হয়ে গেছিল নাকি, কিন্তু আল্লাহর রহমতে অতসীর মা এখন ভালো আছে। অতসী তার মাকে বিকেলেই বাসায় আনে। এখন অতসী তার মায়ের সাথে বসে আছে। ফোন বাজার আওয়াজ কানে আসলে অতসী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার রুম থেকে শব্দ আসছে। সে রুমে গিয়ে দেখলো পরশ কল করেছে। তার মেজাজ গরম হলো, কেননা এই পরশের জন্যই
তাকে রাফসার দুশ্চরিত্রের উপাধি দিয়েছে। সে রিসিভ করতেই পরশ বলে, ম্যাম আন্টি কেমন আছে? ভালো। যাক আলহামদুলিল্লাহ। মিশন কমপ্লিট। জি, তবে রাফ স্যার। শোনো, ওই লোকের কথা শুনতে আমি ইন্টারেস্টেড না। ফার্দার আমাকে কলও করবে না। আমাদের যেন আর কোনো যোগাযোগ না হয়। গট ইট? বাই। বাট ম্যাম। বাই বলে অতসী ফোন কেটে দিল। তার কিছু ভালো লাগছে না। সে বিছানায় মুখ গুজে কাঁদছে, কিন্তু আবারও রিং হতে লাগে। এদিকে পরশ বারবার অতসীর নাম্বার ট্রাই করছে, কিন্তু লাভ হচ্ছে না। সে অতসীকে অনেক কিছু জানাতে চায়। তার আগে জানাতে চায় রাফসার অসুস্থ। হ্যাঁ, রাফসার বেঁচে আছে তনে, তবে অবস্থা অনেক খারাপ। অতসী খুব ডিস্টার্ব হয়। সে দেখে পরশ কল করেছে। সে দ্রুত ফোন থেকে সিম বের করে ফেলে দেয়। 3 মাস পর অতসী অফিস থেকে বাড়ি ফিরল। সে ক্লান্ত লাগছে তার। ইদানিং একটুতেই ক্লান্তি লাগে। সে বুঝতে পারে না এমন কেন লাগে তার। আজকে এসেই সে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর তার মা তাকে 1 গ্লাস দুধ দিয়ে দেয়, শরীর দুর্বল জন্য। অতসী